হ্যালো স্টুডেন্ট, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাইন থিটা প্লাস কস থিটা এর মান হবে অপশন এ 1, অপশন বি গ্রেটার দেন 1, অপশন সি লেস দেন 1 এবং অপশন ডি 0, যখন 0 লেস দেন থিটা লেস দেন π/2, অর্থাৎ থিটার মান যখন 0 থেকে π/2 এর মধ্যে থাকবে। চলো এই প্রশ্নটির সমাধান আমরা করি। অ্যান্সার: যেহেতু 0 লেস দেন থিটা লেস দেন π/2, তাহলে অতএব আমরা বলতে পারি যে থিটার মান যদি 0 থেকে π/2 এর মধ্যে থাকে তাহলে সাইন থিটার ভ্যালু হবে গ্রেটার 0 এবং কস থিটা এর ভ্যালু হবে গ্রেটার দেন 0। যে থিটার মান 0 থেকে 90 এর মধ্যে যা কিছুই হোক সেক্ষেত্রে সাইন থিটা এবং কস থিটা উভয়ের মান 0 থেকে বড় হবে। যেমন ধরো 0 থেকে 90 এর মধ্যে আমি থিটা ধরছি 30 ডিগ্রি, 30 ডিগ্রির ক্ষেত্রে সাইন 30 ডিগ্রি হবে হাফ, যেটা 0 থেকে বড়, এবং কস 30 ডিগ্রি হবে √3/2, সেটাও 0 থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব সাইন থিটা প্লাস কস থিটা এর ভ্যালুটা হবে গ্রেটার দেন 0, কারণ যেহেতু সাইন থিটা এবং কস থিটা উভয়ের মান 0 থেকে বড়, তাহলে সাইন থিটা এবং কস থিটার যোগফলটিও হবে 0 থেকে বড় এবং তাদের গুণফল অর্থাৎ সাইন থিটা ইন্টু কস থিটা এদের গুণফলটা হবে 0 থেকে বড়। এখন আমরা লিখব সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান সমান আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা এর মান হবে 1 এর থেকে বড় সর্বদা। কেন? কারণ আমরা আগে জেনেছি যে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হচ্ছে 0 থেকে বড়, ঠিক আছে, 0 থেকে বড়। তাহলে 1 প্লাসের সাথে কোনো একটা সংখ্যা যেটা 0 থেকে বড় যোগ হচ্ছে, তাহলে এর পুরো ভ্যালুটা আমার কি হবে? এই পুরো ভ্যালুটা আমার 1 এর থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা এর ভ্যালুটা হবে 1 এর থেকে বড়, অর্থাৎ গ্রেটার দেন 1। দিস ইমপ্লাইজ, আমার বাম পক্ষে কি ছিল? বাম পক্ষে ছিল একেবারে, দেখো আমরা অঙ্কটা যখন শুরু করেছি সেটা ছিল সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর একেবারে ডান দিকে আমরা পেয়েছি এটা মানে এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 1। ইমপ্লাইজ সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন √1। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার √1 মানে হচ্ছে 1। দেখো এখানে আমি প্লাস মাইনাস √1 লিখিনি। কেন? শুধু প্লাস √1 লিখলাম কারণ রুট করলে তো প্লাস মাইনাস চিহ্নটি হয়। কারণ যেহেতু আমরা আগেই পেয়েছি যে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু হচ্ছে 0 থেকে বড়, 0 থেকে বড় মানে পজিটিভ, তাই এখানে আমরা শুধু প্লাস √1 লিখেছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম যে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হচ্ছে 1 এর থেকে বড়। তাহলে অ্যান্সার কোনটা হবে? তাহলে অ্যান্সার দেখবে তোমাদের হচ্ছে বি অপশনটি হবে গ্রেটার দেন 1। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে অপশন এ 3√3, অপশন বি 3√2, অপশন সি 2√3 আর অপশন ডি 2√2। এই প্রশ্নটির উত্তর করার পূর্বে আমরা কিছু সূত্র জেনে নেব। চলো আমরা প্রথমেই জানি অ্যারিথমেটিক মিন।
এ আর আই টি এইচ এম ই টি আই সি, অ্যারিথমেটিক মিন, এম ই এ এম, যাকে আমরা সংক্ষেপে লিখি এ এম। দুটি সংখ্যা এক্স ও ওয়াই এর জন্য এ এম অর্থাৎ অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু কী হবে, এক্স প্লাস ওয়াই বাই 2। যদি তিনটে সংখ্যা থাকতো তাহলে কি হতো, যদি তিনটে সংখ্যা এক্স ওয়াই জেড থাকতো তাহলে কি হতো, তিনটি সংখ্যা এক্স কমা ওয়াই কমা জেড এর জন্য এ এম ইকুয়াল টু হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3। চারটে সংখ্যা হলে কী হবে, চারটে সংখ্যা যোগফল বাই 4, পাঁচটা হলে সেই পাঁচটি সংখ্যার যোগফল বাই 5, এইভাবে হবে। এবার আমরা জানবো জিওমেট্রিক নিয়ে। জিইও এমই টি আর আই সি, মিন, যাকে আমরা সংক্ষেপে বলবো জি এম। দুটি সংখ্যা এক্স কমা ওয়াই এর জন্য জিএম সমান সমান হবে সংখ্যা দুটোর গুণফল টু দি পাওয়ার হাফ, ইকুয়াল টু এটাকে লেখা যায় রুট ওভার এক্স ওয়াই। এবার তিনটি সংখ্যা এক্স কমা ওয়াই কমা জেড এর জন্য জিএম সমান সমান সংখ্যা তিনটির গুণফল এক্স ওয়াই জেড টু দি পাওয়ার 1/3। যদি চারটি সংখ্যা হতো তার জিএম কত হতো, তার জিএম হতো চারটি সংখ্যার গুণফল টু দি পাওয়ার 1/4। এইভাবে যত বাড়বে একই নিয়মে করা হবে। আর একটি খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা এক্ষেত্রে জানবো, নোট বলে লিখে রাখতে পারো, যে এ এম অর্থাৎ অ্যারিথমেটিক মিনটা সবসময় গ্রেটার ইকুয়াল টু জিএম, জিওমেট্রিক মিনের থেকে বড় বা সমান হবে। এবার তোমরা একটি বিষয় ভালোভাবে মাথায় রাখবে বা মনে রাখবে যে উপরের সমস্ত সূত্রগুলি অর্থাৎ এম জিএম এবং এ এম গ্রেটার ইকুয়াল টু জিএম এগুলো ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এক্ষেত্রে এক্স ওয়াই জেড অবশ্যই ধনাত্মক সংখ্যা হতে হবে, নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে না। তাহলে অবশ্যই মনে রাখবে উপরের সমস্ত সূত্রগুলো ধনাত্মক সংখ্যার জন্য লেখা যাবে, অর্থাৎ এক্স গ্রেটার 0, ওয়াই গ্রেটার 0, জেড গ্রেটার 0 ধনাত্মক সংখ্যার ক্ষেত্রেই এ এম জিএম লেখা যায় এবং এ এম গ্রেটার ইকুয়াল টু জিএম লেখা যায়। প্রশ্নটির সমাধান করি। অ্যান্সার 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ও 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এই দুটি সংখ্যার ক্ষেত্রে এ এম গ্রেটার ইকুয়াল টু জি এম প্রয়োগ করে পায়।
গুণ করে পাই। দেখো এই দুটো সংখ্যা কি কি, একটা হচ্ছে 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা আর একটা সংখ্যা হচ্ছে 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। তাহলে এই দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা প্রয়োগ করব কি am greater equal to gm, অর্থাৎ সংখ্যা দুটোর am কি হবে, am মানে হবে সংখ্যা দুটোর যোগফল 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2, এটা হলো am greater equal to gm। দুটো সংখ্যার ক্ষেত্রে gm হচ্ছে রুট ওভার সংখ্যা দুটোর গুণফল 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ইন্টু 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। নেক্সট লাইন দেখো আমরা কি করি, ইমপ্লাইজ আমি নেক্সট লাইনে লিখতে পারি এই দুইটা মানে বাঁ দিকের যে নিচে দুইটা ডান দিকে যদি গুণ করে দিই তাহলে কি হবে 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার, দেখো ভেতরে কি আছে 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ইন্টু 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। তাহলে সূচকের নিয়মে আমরা এটা লিখতে পারবো 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। নেক্সট লাইনে কি লিখবো দেখো, দিস ইমপ্লাইজ 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এর মান হয় 1, 3 টু দি পাওয়ার 1। নেক্সট লাইন আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 2 রুট 3। তাহলে আমরা কি বলতে পারছি এখানে, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এই রাশিটির মান হবে 2 রুট 3 থেকে বড় অথবা সমান। তাহলে রাশিটির ক্ষুদ্রতম বা সর্বনিম্ন মান কত হবে, রাশিটির ক্ষুদ্রতম বা সর্বনিম্ন মান হবে 2 রুট 3। তাহলে দেখো অ্যান্সার কোন অপশনটি হবে, 2 রুট 3 আমার হবে শিয়ার অপশনটি, 2 রুট 3 আছে। আরেকবার বলি এই জায়গাটা 3 sin স্কয়ার থিটা প্লাস 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 2 রুট 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এই রাশিটির মান হচ্ছে 2 রুট 3 থেকে বড় অথবা সমান। তাহলে এই রাশিটির ক্ষুদ্রতম মান কত, রাশিটির ক্ষুদ্রতম মান হচ্ছে 2 রুট 3। তাহলে অতএব 3 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 3 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর ক্ষুদ্রতম বা সর্বনিম্ন, এর সর্বনিম্ন মান 2 রুট 3। তাহলে অ্যান্সার আমরা লিখবো কোনটা, অ্যান্সার লিখবো সি এর অপশনটি 2 রুট 3। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। হ্যালো স্টুডেন্ট, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি হলো cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা, যেখানে থিটা হলো ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে cos থিটা প্লাস sin থিটা এর মান হবে, চারটি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি? এ অপশনে আছে √2 cos থিটা, বি অপশনে আছে √2 sin থিটা, সি অপশনে আছে √2 ইন্টু cos থিটা প্লাস sin থিটা, আর অপশন ডিতে আছে √2 ইন্টু cos থিটা মাইনাস sin থিটা। চলো আমরা এই প্রশ্নটির সমাধান করি। অ্যান্সার দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে দেখো cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা। আমি দেখতে পাচ্ছি আমার ডান দিকে sin থিটা আছে, তাহলে আমি বাঁ দিকে যে sin থিটাটা ওটা ডান দিকে নিয়ে যাবো, অর্থাৎ ইমপ্লাইজ পরের লাইনে আমি লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু, ডান দিকে আমার √2 sin থিটা ছিল, আর বাঁ দিক থেকে মাইনাস এই sin থিটাটা যদি ডান দিকে যায় তাহলে হবে প্লাস sin থিটা। নেক্সট লাইনে আমি কি লিখবো দেখো, নেক্সট লাইনে লিখছি আমি ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু, দেখো এখান থেকে sin থিটাটা কমন নেওয়া যায়, ত্রিকোণমিতি ফাংশন যখনই কমন নেবে কমনটা লাস্টে লিখবো, অর্থাৎ ডান দিকে লিখবে। sin থিটা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে √2 আর এখান থেকে sin থিটা লিখলে +1, এখানে আমি ডান দিকে sin থিটা লিখবো। ঠিক আছে, তুমি যদি এটাকে এরকম লিখতে, যদি এখান থেকে ধরো যে তুমি sin থিটাটা কমন নিলে দিয়ে তাহলে কি করতে √2 +1, তাহলে কি বোঝাতো, তাহলে বোঝাতো এই থিটার সঙ্গে √2 +1টা গুণ বা মাল্টিপ্লিকেশন আছে।
তাই সবসময় যখন ত্রিকোণমিতি ফাংশন কমন নেবে সেটা প্রথমে কমন নেবে না, সেটা সবসময় লাস্টে রাখবে। নেক্সট লাইনে আমরা দেখো লিখতে পারি ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু এই √2 + 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, উপরে আমি লিখতে পারি √2 + 1 বাই 1, মানে একই √2 + 1ই থাকে sin থিটা। নেক্সট লাইনে দেখো আমরা কি লিখছি, দিস ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু, এবার এটা যদি আমি কোঅর্ডিনেশন করি, এটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন হবে লবের কোঅর্ডিনেশন, অর্থাৎ আমি লব এবং হর উভয়কে √2 - 1 দিয়ে গুণ করবো, কারণ এখানে তাহলে উপরে অর্থাৎ লবে হয়ে গেল √2 + 1 ইন্টু √2 - 1 বাই 1 ইন্টু √2 - 1 ইন্টু আমার এখানে থাকলো কত sin থিটা। নেক্সট লাইনে আমি লিখতে পারবো দেখো cos থিটা ইকুয়াল টু, উপরে ফর্মুলাটা হবে a + b ইন্টু a - b, এটা a + b ইন্টু a - b, তাহলে আমার হয়ে যাবে √2 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, আর নিচে আমার থাকলো √2 - 1 ইন্টু sin থিটা। নেক্সট লাইনে আমরা লিখব ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু √2 তার স্কোয়ার মানে 2 মাইনাস 1 স্কোয়ার মানে 1, অর্থাৎ লবে থাকলো 2 - 1 আর হরে যা ছিল তাই থাকলো √2 - 1 ইন্টু sin থিটা। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু 2 - 1 মানে 1, আর নিচে থাকলে আবার হচ্ছে √2 - 1 ইন্টু sin থিটা। এবার আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে দেখো কি পাবো, আমরা যদি কোণাকুণি গুণ করে দিই, ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা পাবো ইমপ্লাইজ √2 - 1কে আমরা আগে লিখবো কিন্তু তারপর ত্রিকোণমিতি ফাংশনটি cos থিটা ইকুয়াল টু sin থিটা। এবার যদি এখানে আমরা গুণ করি cos থিটা দিয়ে √2 - 1কে, তাহলে আমরা পাবো √2 cos থিটা মাইনাস 1 ইন্টু cos থিটা মানে হচ্ছে cos থিটা ইকুয়াল টু sin থিটা। দিস ইমপ্লাইজ √2 cos থিটা ইকুয়াল টু, এই মাইনাস cos থিটাটাকে আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই, তাহলে মাইনাস cos থিটা হয়ে যাবে প্লাস cos থিটা, আর আমার ডান দিকে আগে থেকেই ছিল প্লাস sin থিটা। দিস ইমপ্লাইজ এটাকে যদি আমি ঘুরিয়ে লিখে দিই তাহলে কি পাবো, ঘুরিয়ে লিখলে আমরা পাবো, অর্থাৎ বাঁ দিকেরটা ডান দিকে আর ডান দিকেরটা বাঁ দিকে যদি লিখে দিই তাহলে পাবো আমরা cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 cos থিটা। তাহলে তোমরা অপশনগুলো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে অ্যান্সার কোনটা হবে, না অ্যান্সার হবে হচ্ছে এর অপশনটি √2 cos থিটা। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যালো স্টুডেন্ট, আজ আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি আলোচনা করার পূর্বে আমরা কিছু সূত্র বা নিয়ম সম্বন্ধে জেনে নেব, বা বলতে পারো প্রথমে আমরা একটি নোট পড়ব। ধরো আমি লিখলাম cos 7π/8, তোমাকে বলা হলো এই cosকে সাইনে পরিবর্তন করো, তাহলে তুমি কিভাবে সাইনে পরিবর্তন করবে? cos একে সাইনে পরিবর্তন করতে গেলে সবার প্রথমে দেখবে যে তোমার এখানে যে কোণটি দেওয়া আছে, কত কোণটা দেওয়া আছে 7π/8, এই কোণের হরে কত আছে, হরে আছে 8, তাহলে 8-এর অর্ধেক প্রথমে তুমি ভাববে, 8-এর অর্ধেক কত হয় 4, ঠিক আছে, 8-এর অর্ধেক তুই পেলে 4। এইবার তোমাকে এই 7π-কে দুটো অংশে ভাঙতে হবে, যার একটি অংশ হবে 4π। 4টা কোথা থেকে পেলাম, এই যে 8-এর অর্ধেক, ঠিক আছে 4π, তাহলে 7π-কে দুটো অংশে ভাঙতে হবে যার একটি অংশ হবে 4π, বা বলতে পারো 7π-কে আমাকে দুটো অংশের যোগ বা বিয়োগফল আকারে ভাঙতে হবে যার একটি অংশ হবে 4π। অপর অংশটা কি করে পাবো? অপর অংশটা এই 4π-এর সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে 7π হবে সেটাই হবে অপর অংশ। তাহলে আমি অপর অংশটা বললাম 3π, তাহলে দেখো 4π আর 3π যোগ করলে আমার হয়ে যাবে কত, হয়ে যাবে 7π। তাহলে আবার বলি কি করতে হবে, এখানে যে অ্যাঙ্গেলটি দেয়া থাকবে তার হরে যেটি থাকবে তার অর্ধেক করবে, বা যে সংখ্যাটা থাকবে তার অর্ধেক, না 8 আছে, 8-এর অর্ধেক হচ্ছে 4। এবার এই উপরে যে অংশটি থাকবে 7π, তাকে দুটো অংশের যোগফল বা বিয়োগফল আকারে তোমাকে ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে উপরে আমার 7π আছে, তাহলে প্রথম অংশটা হবে এই যে অর্ধেক যেটা হলো 4 × π, অপর অংশটা হবে এই 4π-এর সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে আমার 7π হবে, তাহলে আমি বললাম 3π। তাহলে এই 4π আর 3π কি করলে 7π হবে, যোগ করলে,
তাহলে 4π + 3π = 7π আমার হয়ে গেল। চলো এবার আমরা পরিবর্তন করি কসকে সাইনে। ইকুয়াল টু আমি লিখলাম কস, হরে যেটি আছে সেটি লিখলাম 8, 8-এর অর্ধেক কত হয়? 8-এর অর্ধেক 4, তাহলে উপরে আমি লিখবো 4, তো 7π আছে বলে লিখলাম 4π। এবার দেখতে পাচ্ছি যে 4πটা 7π থেকে কি, 4πটা 7π থেকে ছোট, তাহলে 4π এর সঙ্গে কিছু যোগ করলে 7π পাবো। তাহলে 4π এর সঙ্গে কত যোগ করলে 7π পাবো? 4π এর সঙ্গে 3π যোগ করলে আমি 7π পাবো। নেক্সট লাইন কস, এবার 4π + 3π কে 8 দিয়ে ভাগ করে দেবো। 8 দিয়ে ভাগ করলে আমি কি পাবো? 4π/8 প্লাস 3π/8। এরপরে হবে আমি লিখবো কস 4π/8, দেখো এই 4 আর 2 কেটে গেল, 4 2 তাহলে পেয়ে গেলাম π/2। π/2 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, প্লাস 3π/8। এবার এটা কে আমরা কিভাবে লিখব? দেখো 90 প্লাস কোনো অ্যাঙ্গেল, 90 প্লাস কোনো অ্যাঙ্গেল মানে কোন পাদে পড়ছে? 90 প্লাস কোনো অ্যাঙ্গেল মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, বাস দ্বিতীয় পাদে পড়ছে। এবার দ্বিতীয় পাদে কে কে থাকে? সাইন আর কোসেক থাকে, তাহলে দ্বিতীয় পাদে কস নেগেটিভ, তাহলে আমি লিখবো মাইনাস। এবার কস 90 প্লাস কোন একটা অ্যাঙ্গেল বা 90 প্লাস থিটা মানে কি হয়? এখানে থিটা মানে হচ্ছে 3π/8, তাহলে কস 90 প্লাস থিটা আমরা লিখবো সাইন থিটা, তাহলে এখানে কি লিখবো আমরা? সাইন 3π/8। তাহলে তুমি এখানে দেখো যে cos 7π/8 কে আমরা সাইনে পরিবর্তন করে কি পেলাম? মাইনাস সাইন 3π/8 পেলাম। আবার দেখো, আবার cos 7π/8 ইকুয়াল টু কি লিখব? যদি আমি এটাকে সাইনে পরিবর্তন না করি, অর্থাৎ আমি যদি কষেই রেখে দিই, তাহলে কি করব? তাহলে তোমাকে করতে হবে কস, নিচে যেটা আছে সেটা লিখলাম 8, এবার উপরের প্রথম অংশটা হচ্ছে 8-এর গুণিতক লিখতে হবে। ঠিক আছে, প্রথম অংশটা কি লিখতে হবে? প্রথম অংশটা লিখতে হবে 8-এর গুণিতক। 8-এর গুণিতক কত কত হয় বল? না 8-এর গুণিতক হয় 8 হতে পারে, 16 হতে পারে, 24 হতে পারে। ঠিক আছে, তাহলে 7π এর কাছাকাছি একটা 8-এর গুণিতক কত? আমি লিখতে পারি 8π। তাহলে একটা অংশ হবে 8-এর গুণিতক, সেটা 7π এর কাছাকাছি আমরা নেব বা আমার অঙ্কের প্রয়োজন অনুসারে নেব, তাহলে 8π। এবার 8πটা আমার 7π থেকে কি হয়ে গেছে? 8πটা আমার 7π থেকে বড় হয়ে গেছে, তাহলে অপর অংশটা কি হবে? অপর অংশটা যেটা নেবো সেটা তাহলে হচ্ছে 8π থেকে আমাকে কিছু বিয়োগ করতে হবে। 8π থেকে কত বিয়োগ করতে হবে? তবে 7π হবে। 8π থেকে আমরা পাই বিয়োগ করি, তাহলে হবে পাই, তাহলে অপর অংশটা হবে পাই। এদের মধ্যে বিয়োগ করো, দেখো এই বিয়োগফলটা হয়ে যাবে কত? 7π। চলো এবার আমরা ভালোভাবে লিখি, তাহলে এটাকে লিখছি আমি কস, নিচে থাকলো 8। এবার একে আমি কিন্তু সাইনে পরিবর্তন করব না, কেবলমাত্র সাইনে পরিবর্তন করতে গেলেই তবে একটা অংশ আমাকে 8-এর অর্ধেক দিয়ে লিখতে হবে, যেটা আগে দেখালাম। যদি আমি সাইনে পরিবর্তন না করি, কষেই রাখতে চাই, তাহলে কি করবো? 8-এর গুণিতক আকারে লিখবো। 8-এর গুণিতক আকারে লিখবো এবং প্রথম অংশটা যে গুণিতক হবে সেটা হবে 7π এর কাছাকাছি সংখ্যা। তাহলে 8-এর গুণিতক প্রথমটা হচ্ছে 8, তারপরে 16, তারপরে 24, তাহলে 7-এর কাছাকাছি 8ই হয়, তাহলে আমি লিখলাম 8π। এবার 8πটা দেখো 7π থেকে কত বড়, তাহলে কিছু একটা বিয়োগ গেলে দ্বিতীয় অংশটা কত হবে? পাই হবে, যদি মাইনাস পাই। এবার যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে cos 8π/8 মাইনাস π/8 ইকুয়াল টু cos 8π/8 মানে হচ্ছে 8 কেটে গেলে শুধু পাই থাকবে, মাইনাস π/8। তাহলে দেখো এটা কোন পাদে পড়ছে? cos 180 মাইনাস π/8, তাহলে cos π মাইনাস থিটা, থিটা মানে কোনটাকে হচ্ছে? π/8 থাকে। তাহলে 180 থেকে কিছু একটা বাদ যাচ্ছে, 180 এখানে আসছে, এখান থেকে যদি কিছু একটা বাদ যায় তাহলে কোন পাদে পড়ছে? দ্বিতীয় পাদে পড়ছে। দ্বিতীয় পাদে cos কি? দ্বিতীয় পাদে cos হচ্ছে নেগেটিভ, মাইনাস। এবার cos 180 মাইনাস থিটা মানে কি হবে? আমরা আগেই পড়েছি cos 180 মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে এখানে হবে cos π/8। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। হ্যালো স্টুডেন্ট, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি হলো cos স্কয়ার π/16 প্লাস cos স্কয়ার 7π/16 এর মান হবে 2√2 1 1/√2। এই চারটি অপশনের মধ্যে কোনটি? অ্যান্সার। প্রথমে আমরা প্রশ্নটি লিখি, cos স্কয়ার
π/16 প্লাস cos স্কোয়ার 7π/16। আমাকে প্রথমে দেখতে হবে এই π/16 আর 7π/16 এই দুটোর মধ্যে কে বড়। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই দুটোর মধ্যে 7π/16টি বড়। এবার আমাকে কি করতে হবে, 7π/16 এই অ্যাঙ্গেলটিকে আমাকে একটু পরিবর্তন করে লিখতে হবে। কেমন ভাবে দেখো, আমি নিচে যে 16 ছিল 16, এবার এখানে দেখতে পাচ্ছি একটা পাই আছে, তাহলে 16কে আমি দুটো অংশে ভাঙবো, দুটো অংশে ভাঙতে হবে। তার মধ্যে অবশ্যই একটি অংশ হবে 16 এর অর্ধেক বা 16 এর গুণিতক, আর অপর অংশটা হতে হবে এই আগে যেটা আছে পাই। তাহলে দেখো আমি 7π-কে অবশ্যই লিখতে পারবো 8π মাইনাস পাই, তার মানে 7π। তাহলে দেখো একটা অংশ হয়ে গেল 16 এর অর্ধেক আর অপর অংশটা হয়ে গেল এই পাই। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে ফ্রেশ ভাবে লিখি তাহলে আমরা কি লিখবো দেখো নেক্সট লাইনে, সমান সমান cos স্কোয়ার π/16 প্লাস cos স্কোয়ার 16 8π মাইনাস পাই। অর্থাৎ আমি 7π/16 কে কি লিখলাম, 8π মাইনাস পাই মানেই হচ্ছে 7π/16। নেক্সট লাইনে কি লিখছি দেখো, নেক্সট লাইনে লিখছি cos স্কোয়ার π/16 প্লাস cos স্কোয়ার, এটাকে লিখতে পারবো 8π/16 মাইনাস π/16। নেক্সট লাইনে আমরা লিখবো ইকুয়াল টু cos স্কোয়ার π/16 প্লাস cos স্কোয়ার 8 আর 16 কাটাকাটি করলে 8 দুগুণে 16 মানে হচ্ছে π/2 মাইনাস π/16। নেক্সট লাইনে লিখবো cos স্কোয়ার π/16 প্লাস cos এখানে 90 মাইনাস π/16, অর্থাৎ আমি যদি এই π/16 কে থিটা ধরে নিই তাহলে হবে cos স্কোয়ার 90 মাইনাস থিটা। আমরা জানি cos 90 মাইনাস থিটা মানে কি হয়, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। এখানে থিটা মানে কত ধরেছি, এখানে থিটা মানে ধরেছি π/16। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা cos স্কোয়ার π/2 মাইনাস π/16 একে লিখতে পারবো sin স্কোয়ার π/16। তাহলে দেখো cos 90 π/2 মাইনাস থিটা সমান সমান জানি আমরা কি sin থিটা, তাহলে আমরা লিখে দিলাম sin থিটা। থিটা মানে এখানে কত π/16। এবার এখানে স্কোয়ার ছিল, cos স্কোয়ার ছিল, তার জন্য আমি এখানে স্কোয়ার দিলাম। তাহলে এবার cos স্কোয়ার π/16 প্লাস sin স্কোয়ার π/16 মানে কত 1। তাহলে অ্যান্সার হয়ে গেল কত 1। তোমরা যদি অপশনগুলো ভালো করে দেখো তাহলে দেখবে অ্যান্সার হবে সি এর অপশনটি 1। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো tan π/16 ইন্টু tan 3π/16 ইন্টু tan 5π/16 ইন্টু tan 7π/16 এর মান হবে 2 -2 1 -1। এই চারটে অপশনের মধ্যে কোনটি? চলো এবার আমরা এই প্রশ্নটির উত্তর করি। অ্যান্সার, প্রথমে আমরা প্রশ্নটি লিখি যেটা দেওয়া আছে tan π/16 ইন্টু tan 3π/16 ইন্টু tan 5π/16 ইন্টু tan 7π/16। এক্ষেত্রে আমরা প্রথম দুটি রাশিকে একই রাখবো। প্রথম দুটি রাশি মানে tan π/16 ইন্টু tan 3π/16। এখন আমরা tan 5π/16 এবং tan 7π/16 কে কটে পরিবর্তন করব। তার জন্য আমরা কি করব, tan 5π/16 কে যদি কটে পরিবর্তন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে দেখো, আমি এখানে লিখব tan নিচে 16, উপরে আমি প্রথমে লিখব 16 অর্ধেক কত 8। যেহেতু 5π আমার উপরে ছিল তাই আমি লিখব একে 8π। এবার 5π আনতে গেলে কত বাদ দিতে হবে -3π। tan 7π/16 একে আমি কটে পরিবর্তন করব। তার জন্য আমি লিখব tan নিচে 16 আছে, যেহেতু একে কটে পরিবর্তন করতে চাইছি তাই 16 এর অর্ধেক কত হয় 8, উপরে যেহেতু 7π ছিল তাই আমি লিখলাম 8π - π।
নেক্সট লাইন ইকুয়াল টু tan π/16 ইন্টু tan 3π/16 ইন্টু tan, এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে পাবো 8π/16 মাইনাস 3π/16। 8π/16 কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে π/2 মাইনাস 3π/16। tan 8π মাইনাস π/16 কে আমরা সিম্পলিফিকেশন করলে পাবো 8π/16 মানে পাবো হচ্ছে π/2 মাইনাস π/16। ইকুয়াল টু, দেখো আমরা tan π/16 লিখতে পারি 1/cot π/16। tan 3π/16 কে লিখতে পারি 1/cot 3π/16 ইন্টু tan π/2 মাইনাস 3π/16, অর্থাৎ tan π/2 মাইনাস থিটার ফর্মুলা প্রয়োগ হবে। তাহলে tan π/2 মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, তাহলে এখানে লিখতে পারবো cot থিটা মানে হচ্ছে 3π/16। এক্ষেত্রে tan π/2 মাইনাস π/16 এর ক্ষেত্রে আমরা লিখব cot π/16। তাহলে যদি আমরা কাটাকাটি করি cot π/16 আর এই cot π/16 কেটে গেল আর এখানের সাথে এখানে কাটলো, তাহলে হয়ে গেল আমার 1। তাহলে অ্যান্সার কোনটা হবে? তুমি যদি অপশনগুলো ভালো করে খেয়াল করো তাহলে দেখো অ্যান্সার হবে সি এর দাগেরটি। তাহলে অ্যান্সার সি 1। হ্যালো স্টুডেন্ট, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো sin থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা হলে cos স্কয়ার থিটা ইন্টু 1 প্লাস cos স্কয়ার থিটা এর মান হবে 0, 1, 2, -1। এই চারটি অপশনের মধ্যে কোনটি? চলো আমরা প্রশ্নটির উত্তর করি। অ্যান্সার, আমি প্রথমে যার মান বার করতে দিয়েছি সেটা লিখলাম cos স্কয়ার থিটা ইন্টু 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এবার যদি cos স্কয়ার থিটা দিয়ে ভেতরে গুণ করি তাহলে কি হবে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মানে cos টু দি পাওয়ার 4 থিটা। এই cos টু দি পাওয়ার 4 থিটাকে আমি লিখতে পারি cos স্কয়ার থিটা তার স্কয়ার। নেক্সট লাইনে আমরা লিখব ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানেই হচ্ছে কি sin থিটা। দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে যেহেতু sin থিটা ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার থিটা, মানে আমরা cos স্কয়ার থিটার জায়গায় sin থিটা বসাতে পারি। এই যে দেওয়া আছে sin থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। নেক্সট লাইনে আমরা লিখছি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1। তাহলে আমরা অপশন কোনটা হবে? না, অপশন হবে বি এর অপশনটি, অর্থাৎ অ্যান্সার হবে বি 1। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। চলো এখন আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করি। দ্য ভ্যালু অফ sin স্কয়ার 17π/8 প্লাস sin স্কয়ার 19π/8 প্লাস sin স্কয়ার 21π/8 প্লাস sin স্কয়ার 23π/8 ইজ -2, 2, 3, 0। এই চারটে অপশনের মধ্যে কোনটি হবে? চলো প্রশ্নটির আমরা অ্যান্সার করি। আমরা প্রথমে প্রশ্নটি লিখে ফেলি। sin স্কয়ার 17π/8 প্লাস sin স্কয়ার 19π/8 প্লাস sin স্কয়ার 21π/8 প্লাস sin স্কয়ার 23π/8। নেক্সট লাইনে আমরা কি লিখব? নেক্সট লাইনে আমরা লিখতে পারবো, দেখো sin স্কয়ার, দেখো 17π/8 একে যদি আমরা কম অ্যাঙ্গেলে নিয়ে যেতে চাই তাহলে আমরা একে লিখতে পারি, নিচে 8 আছে তাহলে 8 এর গুণিতক কত হবে? 8 এর গুণিতক হয় 8, 16, 24, তাহলে 17-এর কাছাকাছি হচ্ছে 16, এটাকে লিখতে পারি আমরা 16π প্লাস পাই। নেক্সট প্লাস
সাইন স্কোয়ার নিচে 8 আছে, তাহলে উপরে আছে 19 পাই। 19 পাইকে আমরা লিখতে পারি 16 পাই প্লাস 3 পাই। তারপরে নেক্সট আছে প্লাস সাইন স্কোয়ার নিচে 8 আছে, উপরে আছে 21 পাই। 21 পাইকে আমরা কি লিখব না, 21 পাইকে আমরা লিখতে পারি 8 এর গুণিতক হচ্ছে 21 এর কাছাকাছি হচ্ছে 24 পাই। 24 পাই থেকে তাহলে 3 পাই যদি বাদ দিই তাহলে 21 পাই হয়ে যাবে। নেক্সট আছে প্লাস সাইন স্কোয়ার 23 পাই আছে, নিচে লিখলাম 8। 23 পাইকে আমরা কি লিখতে পারি, 23 পাইকে আমরা লিখব 24 পাই মাইনাস পাই। নেক্সট লাইনে আমরা দেখো লিখতে পারি ইকুয়াল টু, এই প্রথমটাকে লিখতে পারবো আমরা সাইন স্কোয়ার 16 পাই বাই 8 মানে 2 পাই প্লাস পাই বাই 8। পরে এটাকে আমরা লিখতে পারবো প্লাস সাইন স্কোয়ার 16 পাই বাই 8 মানে লিখব 2 পাই প্লাস 3 পাই বাই 8। নেক্সট এটাকে লিখতে পারবো আমরা প্লাস সাইন স্কোয়ার 24 পাই বাই 8 মানে 3 পাই মাইনাস 3 পাই বাই 8। এটাকে আমরা লিখতে পারবো প্লাস সাইন স্কোয়ার 24 পাই বাই 8 মানে হচ্ছে 3 পাই মাইনাস পাই বাই 8। নেক্সট লাইন দেখো আমরা কি করতে পারি। নেক্সট লাইন এটা যদি আমরা করি তাহলে যেহেতু এগুলো সব পাই দিয়ে আছে অর্থাৎ 2 পাই 2 পাই 3 পাই 3 পাই, ঠিক আছে, তাহলে এই ফাংশনগুলো কোনো পরিবর্তন হবে না, তো সাইন ফাংশনগুলো সাইনই থাকবে। যেহেতু এখানে প্রত্যেকটা স্কোয়ার আছে, দেখো স্কোয়ার থাকলে আমি কি করবো, এটা কোন পাদে পড়ছে সেটা দেখবই না, কারণ নেগেটিভ হলেও সেটা স্কোয়ার করলে নেগেটিভটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তার জন্য আমি এই প্রথমটাকে আমি লিখতে পারবো কত, সাইন স্কোয়ার 2 পাই প্লাস পাই বাই 8 মানে সাইন স্কোয়ার পাই বাই 8। তারপরটাকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার 3 পাই বাই 8। তারপরটাকে আমরা লিখতে পারবো প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 8। তারপরটাকে আমরা লিখতে পারবো প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8। তাহলে দেখো সাইন স্কোয়ার পাই বাই 8 কত হলো, 2। তাহলে আমরা লিখবো 2 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 8 দুটো হয়েছে, তাহলে লিখবো 2 ইন্টু সাইন স্কোয়ার 3 পাই বাই 8। নেক্সট লাইনে আমি কি লিখতে পারবো, দেখো নেক্সট লাইনে আমি লিখতে পারবো যদি দুইটা কমন নিই তাহলে ভেতরে থাকবে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 8। নেক্সট লাইনে আমরা লিখবো ইকুয়াল টু 2 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস এই সাইন ফাংশনটাকে আমরা কষে পরিবর্তন করবো, তাহলে আমরা কি লিখবো, দেখো এটাকে লিখবো সাইন স্কোয়ার নিচে 8 আছে তাহলে উপরে 8 এর অর্ধেক 4 হয়, 4 ইন্টু পাই মাইনাস পাই লিখলাম, তাহলে 3 পাই হয়ে গেল। নেক্সট লাইনে দেখো আমি লিখতে পারবো কত, 2 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 4 পাই বাই 8 মানে হচ্ছে পাই বাই 2 মাইনাস পাই বাই 8 ইকুয়াল টু 2 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 8। এবার সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা স্কোয়ার আছে, তাহলে এটাকে লিখবো হচ্ছে কস স্কোয়ার পাই বাই 8। এবার আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, এটা হচ্ছে 2 ইন্টু 1 মানে 2, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 2। তাহলে যদি আমরা অপশনটা ভালো করে খেয়াল করি দেখো তাহলে কত হবে, অপশন হবে বি। তাহলে অ্যান্সার হবে বি 2। আমরা প্রথমেই জানবো সাইন
23π/8 কে কষে পরিবর্তন করা, যেটা আমরা আগে শিখেছি। আগে আমরা কি শিখেছিলাম? আগে আমরা শিখেছিলাম যে এটাকে কষে পরিবর্তন করতে গেলে আমরা প্রথমে লিখবো ইকুয়াল টু দিয়ে সাইন, নিচে যেটা আছে সেটা প্রথমে 8 লিখলাম, 8-এর অর্ধেক হয় 4, তাই উপরে লিখবো আমরা 4π দিয়ে আমরা কি করতাম না 4π সঙ্গে আমরা যোগ করতাম 19π, 4π + 19π মানে 23π। তাহলে যে উপরে 23π ছিল, 23πটাকে আমরা লিখলাম 4π + 19π, অর্থাৎ 23πকে আমরা দুটো অংশে বিভক্ত করতাম, যার একটি অংশ হবে 8-এর অর্ধেক ইন্টু π, অপর অংশটা এই 4π সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে 23π হবে সেটা লিখতাম। এক্ষেত্রে একটি সমস্যা দেখা যেত। কি সমস্যা দেখা যেত? আমরা যে অ্যাঙ্গেলটাতে পরিবর্তন করতাম সেটা হয়ে যেত কত 19π/8, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা একটু কি হতো বড় হয়ে যেত। আমার অঙ্কের প্রয়োজনে অনেক সময় অ্যাঙ্গেলটাকে ছোট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কি করবো? দেখো, সেক্ষেত্রে আমরা কি করব, এই 4π এর সঙ্গে প্রথমে একটা বিজোড় সংখ্যা গুণ করব, ঠিক আছে? যেটি মানে বিজোড় সংখ্যা গুণ করার পর হবে 23π এর কাছাকাছি। দেখো 4π এর সঙ্গে যদি একটা বিজোড় সংখ্যা আমি 5 গুণ করি, তাহলে 4π × 5 মানে কত হলো 20π। তাহলে আমার ছিল কত 23π, তাহলে 20π এর সঙ্গে কত যোগ করলে আমার 23π হবে 3π। নেক্সট লাইনে দেখো আমি লিখতে পারবো তাহলে সাইন 5 × 4π/8 প্লাস 3π/8। নেক্সট লাইনে দেখো আমি লিখবো ইকুয়াল টু সাইন 5 × 4π/8 মানেই হচ্ছে π/2 প্লাস 3π/8। এবার দেখো 5 × π/2 প্লাস 3π/2 এই অ্যাঙ্গেলটা কোন কোঅর্ডিনেটে পড়ছে, অর্থাৎ 5 × π/2 প্লাস থিটা একটা অ্যাঙ্গেল, সেটা কোন কোঅর্ডিনেটে পড়ছে? π/2 যে 5 বার গেলে কোথায় আসছে, 4 বার গেলে এখানে আসলো, 5 বার এখানে আসলো, তার সাথে কিছু যোগ হলে সেটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে আমার পড়ে গেল। সেকেন্ড কোঅর্ডিনেটে কি হবে? সেকেন্ড কোঅর্ডিনেটে হচ্ছে সাইন হচ্ছে পজিটিভ, তাই আমার চিহ্নটা হবে কত প্লাস। এবার আমরা জানি সাইন 5 × π/2 প্লাস থিটা, থিটা মানে এখানে কত 3π/8। তাহলে যেখানে এটা 5 আছে বিজোড় সংখ্যা, তাহলে সাইনটা আমার কষে পরিবর্তন হয়ে যাবে cos 3π/8। আবার দেখো সাইন 23π/8 এটাকে আমরা কিভাবে কষে নিয়ে যেতে পারি? ইকুয়াল টু সাইন 8, 8-এর অর্ধেক হয় 4, তার সঙ্গে গুণ করলাম π, তাহলে হলো 4π। এবার দেখো আগের বারে আমি 4π এর সঙ্গে কি বিজোড় সংখ্যা গুণ করেছিলাম 5, এবার যদি আমি 4π এর সঙ্গে 7 বিজোড় সংখ্যা গুণ করি তাহলে কত হলো 4 × 7 = 28π। তাহলে 28π-কে 23π করতে গেলে কি করতে হবে না 28π থেকে আমাকে 5π বিয়োগ দিতে হবে। 28π - 5π মানে হচ্ছে 23π। তাহলে এর পরবর্তী লাইনে আমি লিখতে পারবো ইকুয়াল টু সাইন 7 × 4π/8 কাটাকাটি করলে আমরা একবারে লিখলাম π/2 মাইনাস 5π/8 ইকুয়াল টু, এটা দেখো কোন কোঅর্ডিনেটে পড়ছে, π/2টা 7 বার, π/2টা যদি 7 বার যায় এখানে, তার সঙ্গে আমার কি হচ্ছে কিছু বিয়োগ হচ্ছে, বিয়োগ হলে সেটা কোন কোঅর্ডিনেটে পড়ছে, সেটা আমার পড়ে যাচ্ছে থার্ড কোঅর্ডিনেটে। থার্ড কোঅর্ডিনেটে সাইন কি? থার্ড কোঅর্ডিনেটে হচ্ছে সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে আমি নেগেটিভ। যেহেতু এটা 7 আছে বিজোড় সংখ্যা, যেহেতু π/2 এর আগে যে সংখ্যাটা আছে 7 সেটা হচ্ছে বিজোড় সংখ্যা, তার জন্য আমার সাইনটা কিসে পরিবর্তন হবে cos 5π/8। স্টুডেন্ট, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো the value of cos square π/8 plus cos square 3π/8 plus cos square 5π/8 plus cos square 7π/8 is 2 - 2 3 4। চলো আমরা এই প্রশ্নটির উত্তর করি। অ্যান্সার, প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেলি। কি আছে? cos square π/8 plus
cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8। নেক্সট লাইন আমরা লিখছি ইকুয়াল টু cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার, নিচে লিখলাম 8, ওপরে 3πকে দুটো অংশে ভাগ করব, দুটো অংশে আমরা বিভক্ত করব, যার একটি অংশের যে সংখ্যাটা থাকবে সেটা হবে 8-এর অর্ধেক বা 8-এর গুণিতক। তাহলে দেখো 3πকে 8-এর অর্ধেক কত, যদি 4 লিখি তাহলে আমি লিখলাম 4π, তাহলে এর 4π-এর সঙ্গে আমি যদি পাই বিয়োগ করি তাহলে 3π হবে। তাহলে এখানে খেয়াল করো যে একটা অংশ হলো 4π আর একটা অংশ হচ্ছে পাই, অর্থাৎ 3πকে আমি দুটো অংশে ভাগ করেছি, দুটো অংশের এখানে বিয়োগফল আকারে ভাগ করেছি, যার একটা অংশ হচ্ছে 4π আর একটা অংশ হচ্ছে পাই। এই 4π-এর মধ্যে এই 4 সংখ্যাটা হচ্ছে কি 8-এর অর্ধেক, না হলে এইটাকে এই পায়ের সঙ্গে প্রথমে যে অংশটা থাকবে এটা অবশ্যই 8-এর গুণিতক বা 8-এর অর্ধেক, দুটোর মধ্যে একটা হতে হবে। নেক্সট প্লাস cos স্কোয়ার, নিচে আছে আমার 8, উপরে ছিল 5π, 5πকে আমি লিখবো 4π প্লাস পাই প্লাস cos স্কোয়ার 7π/8 আছে, নিচে 8 লিখলাম, 7πকে আমি লিখতে পারবো, দেখো কি লিখতে পারবো, 7πকে আমি লিখতে পারি 8π মাইনাস পাই। দেখো এখানে এই অংশটা 8, এটা কিন্তু 8 হচ্ছে 8-এর গুণিতক। নেক্সট লাইন ইকুয়াল টু cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 4π/8 মানে হচ্ছে π/2 মাইনাস π/8 প্লাস cos স্কোয়ার 4π/8 মানে হচ্ছে π/2 প্লাস π/8 আর সবার শেষে হচ্ছে cos স্কোয়ার 8π/8 মানে পাই মাইনাস π/8। যেহেতু এখানে সব স্কোয়ার আছে তাই আমি চিহ্নটি এখানে খেয়াল করবো না, কারণ নেগেটিভ হলো স্কোয়ার করলে সেটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ কোন পাদে পড়ছে সেটা আমার দেখার প্রয়োজন নেই, কারণ নেগেটিভ হলো এক্ষেত্রে সব পজিটিভ হয়ে যাবে। তাহলে প্রথমটা যা আছে তাই থাকবে। নেক্সট লাইনে এটা কি হয়ে যাবে cos π/2 মাইনাস π/8, মানে তাহলে আমার হয়ে যাবে এটা sin π/8, যেহেতু স্কোয়ার আছে তার জন্য এটা লিখবো আমরা sin স্কোয়ার π/8, এখানেও আমি লিখবো হচ্ছে sin স্কোয়ার π/8 আর এটা হবে আমার cos π/8। তাহলে চলো নেক্সট পেজে যাই, ইকুয়াল টু তাহলে প্রথমে হচ্ছে cos স্কোয়ার π/8 প্লাস sin স্কোয়ার π/8 প্লাস sin স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার π/8 ইকুয়াল টু, তাহলে দেখো এই cos স্কোয়ার π/8 আর এই cos স্কোয়ার π/8 মিলে হয়ে গেল 2 cos স্কোয়ার π/8, এই sin স্কোয়ার π/8 এই sin স্কোয়ার π/8 দুটো যোগ করলে হলো 2 sin স্কোয়ার π/8। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে ভেতরে থাকবে হচ্ছে cos স্কোয়ার π/8 প্লাস sin স্কোয়ার π/8 ইকুয়াল টু 2 ইন্টু এই cos স্কোয়ার π/8 প্লাস sin স্কোয়ার π/8 এর মান হচ্ছে 1 সমান হচ্ছে 2। তাহলে দেখো অ্যান্সার কোনটি হবে, অপশনগুলো খেয়াল করে অ্যান্সার হবে এর অপশনটি হবে। তাহলে আমরা লিখব অ্যান্সার E2। আশা করি প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যালো স্টুডেন্ট, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো a sin স্কোয়ার আলফা প্লাস b cos স্কোয়ার আলফা ইকুয়াল টু c, b sin স্কোয়ার বিটা প্লাস a cos স্কোয়ার বিটা ইকুয়াল টু d ও a tan আলফা ইকুয়াল টু b tan বিটা হলে a স্কোয়ার বাই b স্কোয়ার এর মান হলো 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি? এই প্রশ্নটির উত্তর আমাদের করতে হবে। দেখো এই প্রশ্নটি সবার শেষে যেটা দেওয়া আছে a tan আলফা ইকুয়াল টু b tan বিটা, এখান থেকে আমি কি লিখতে পারি, এর পরের লাইনে আমি লিখতে পারবো a বাই b ইকুয়াল টু tan বিটা বাই tan আলফা ইমপ্লাইজ বোথ সাইড স্কোয়ার করলে পাবো a স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু tan স্কোয়ার বিটা বাই tan স্কোয়ার আলফা। এখন যদি আমরা প্রথমে যেটা দেওয়া আছে এখান থেকে tan স্কোয়ার আলফা এবং দ্বিতীয় যেটা দেওয়া আছে এখান থেকে tan স্কোয়ার বিটা এর মান বার করে নিই, দিয়ে যদি এখানে বসাই তাহলেই আমরা a স্কোয়ার বাই b স্কোয়ারের মান সহজেই পেয়ে যাব। চলো এবার আমরা প্রশ্নটির উত্তর করে নিই। প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, এবার আমরা উভয় পক্ষকে cos স্কোয়ার আলফা দিয়ে ভাগ করলাম। নেক্সট লাইনে দেখো আমরা কি লিখতে পারি,
এ ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা মানেই এ ট্যান স্কোয়ার আলফা, এখানে কস স্কোয়ার আলফা কেটে গেলে শুধু বি থাকবে, আর এখানে হবে সি ইন্টু 1 বাই কস স্কোয়ার আলফা মানে হচ্ছে সিক্স স্কোয়ার আলফা। নেক্সট লাইন দেখো আমরা কি লিখছি, বাঁ দিকে যা ছিল তাই থাকলো, ডান দিকে সি ইন্টু এই সিক্স স্কোয়ার আলফার জায়গায় আমরা লিখে দিলাম 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। দেখো সিক্স স্কোয়ার আলফার জায়গায় আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা লিখতে পারি, কারণ আমরা জানি কি না, আমরা জানি সিক্স স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা পাবো দেখো সিক্স স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। নেক্সট লাইনে আমরা বাঁ দিকে যা আছে তাই লিখলাম, ডান দিকে শুধু সি দিয়ে গুণ করে আমরা লিখতে পারি সি প্লাস সি ট্যান স্কোয়ার আলফা। নেক্সট লাইনে দেখো আমরা কি করলাম, ট্যান স্কোয়ার আলফাগুলোকে বাঁ দিকে রাখলাম আর বাকিগুলোকে আমরা ডান দিকে রাখলাম। নেক্সট লাইনে আমরা লিখছি ইমপ্লাইজ ট্যান স্কোয়ার আলফাটা কমন নিয়েছি, কমন নিয়ে আমরা কি পাবো এ মাইনাস সি ইন্টু ট্যান স্কোয়ার আলফা। আমরা জানি যে ত্রিকোণমিতিক ফাংশন কমন নিলে সবসময় সেটাকে ডান দিকে রাখবে, আর ডান দিকে যেটা ছিল সি মাইনাস বি সেটাই থাকলো। নেক্সট লাইনে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু সি মাইনাস বি বাই এ মাইনাস সি, এটার নাম দিলাম 1 নম্বর। এবার আমরা দ্বিতীয়টি যেটা দেওয়া ছিল প্রশ্নে সেখান থেকে আমরা ট্যান স্কোয়ার বিটার মান নির্ণয় করব। নেক্সট পেজে যাই, দেখো যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। নেক্সট লাইনে উভয় পক্ষকে কস স্কোয়ার বিটা দিয়ে ভাগ করলাম, কস স্কোয়ার বিটা দিয়ে ভাগ করার ফলে একইভাবে আমরা পেলাম বি ট্যান স্কোয়ার বিটা প্লাস এ ইকুয়াল টু ডি সিক্স স্কোয়ার বিটা। নেক্সট লাইনে বাঁ দিকে যা ছিল তাই লিখলাম, ডান দিকে সিক্স স্কোয়ার বিটার জায়গায় শুধু বসিয়ে দিলাম 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। তারপরে লাইনে বাঁ দিকে যা ছিল তাই রাখলাম, ডান দিকে ডি দিয়ে গুণ করে আমরা এটা লিখলাম। নেক্সট লাইনে ট্যান স্কোয়ার বিটাগুলোকে বাঁ দিকে বাকিগুলোকে ডান দিকে নিয়ে এলাম, তারপর আমি ট্যান স্কোয়ার বিটা কমন নিলাম, ডান দিকে যা ছিল তাই রাখলাম, এখান থেকে আমি পেয়ে গেলাম ট্যান স্কোয়ার বিটা ইকুয়াল টু ডি মাইনাস এ বাই বি মাইনাস ডি, এটাতে নাম দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 নং সমীকরণে আমি কি পেয়েছিলাম ট্যান স্কোয়ার আলফার মান, আর 2 নং সমীকরণে আমরা পেলাম ট্যান স্কোয়ার বিটার মান। চলো এবার আবার নেক্সট পেজে যাই। সবার শেষে এটা দেওয়া ছিল এ ট্যান আলফা ইকুয়াল টু বি ট্যান বিটা, এখান থেকে আমরা সহজে লিখতে পারি ইমপ্লাইজ এ বাই বি ইকুয়াল টু ট্যান বিটা বাই ট্যান আলফা। বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ট্যান স্কোয়ার বিটা বাই ট্যান স্কোয়ার আলফা। আমরা আগে ট্যান স্কোয়ার বিটা ও ট্যান স্কোয়ার আলফার মান পেয়েছি সেটা বসিয়ে দিলাম, ট্যান স্কোয়ার বিটার মান এটা বসালাম আর ট্যান স্কোয়ার আলফার মান আমরা এটা বসালাম। এবার আমরা এটাকে সিম্পলিফিকেশন করে আমি এটা পেলাম। তোমরা যদি অপশনগুলো ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যে এই উত্তরটি অপশনে নেই, এটাকে একটু মডিফাই করলেই দেখবে অপশনগুলোর মধ্যে একটি উত্তর মিলে যাবে। আমরা এই ডি মাইনাস এ থেকে মাইনাস কমন নিয়ে আমরা লিখলাম মাইনাস এ মাইনাস ডি, একইভাবে এ মাইনাস সি থেকে মাইনাস কমন নিয়ে এটা লিখলাম, সি মাইনাস বি থেকে মাইনাস কমন নিয়ে আমরা এটা লিখলাম, আর বি মাইনাস ডি থেকে মাইনাস কমন নিয়ে আমরা এটা লিখলাম। এবার দেখো এখানে মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস হয়ে গিয়ে আমরা এটা পাবো উপরে, আর এক্ষেত্রে আমরা মাইনাস ইন্টু মাইনাসে প্লাস হয়ে গেলে আমি এটা পাবো। এবার যদি তুমি অপশনগুলো ভালো করে খেয়াল করো তাহলে দেখবে আমার অ্যান্সার হবে এ, অর্থাৎ এর অপশনটা আমার এখানে মিলে যাচ্ছে। তাহলে আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যালো স্টুডেন্ট, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান হলো 0, 1, 2, 4, এই 4টে অপশনের মধ্যে কোনটি? এই প্রশ্নটির উত্তর করার পূর্বে আমরা একটি বিষয় আলোচনা করে নেব। আমাকে এখানে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে। এখন এখানে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন ফর্মুলাটা ফেলবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। কোনো রাশির সর্বনিম্ন মান নির্ণয় করতে বললে আমরা সবসময় এই ফর্মুলাটা ফেলবো। তাহলে এখানে কি হবে? সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি মানে সেক থিটা মাইনাস কোসেক থিটা তার স্কোয়ার প্লাস 2ab মানে 2 সেক থিটা ইন্টু কোসেক থিটা। এবার তুমি এখানে খেয়াল করো এই যে সেক থিটা ইন্টু কোসেক থিটা, এটা মানে কি? সেক থিটা ইন্টু কোসেক থিটা মানে এটাকে আমরা লিখতে পারি 1 বাই সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা, আর কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। আমাকে সবসময় চেষ্টা করতে হবে কি এখানে যে ত্রিকোণমিতিক দুটো ফাংশন থাকবে তাদের গুণফলটা আমাকে 1 যাতে হয় সেই চেষ্টা করতে হবে, কারণ ওটা যদি 1 করা যায়, হ্যাঁ মানে তাদের গুণফলটা যদি 1 হয়ে যায় তাহলে আমরা অঙ্কটা খুবই সহজ হয়ে যায়। ঠিক আছে, চলো এবার আমরা প্রশ্নটির উত্তর করি।
অ্যান্সার sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটাকে আমরা কি করব, sec স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখব 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর পরিবর্তে লিখব 1 প্লাস cot স্কয়ার থিটা। কেন এটা আমরা লিখতে পারলাম? কারণ আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। নেক্সট লাইন আমরা লিখছি, এখানে 1 আর 1 যোগ করলে হয়ে গেল আমার 2 প্লাস tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। আমরা পুরো রাশিটাকে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটাতে কনভার্ট করে নিলাম, কারণ আমরা জানি tan থিটা ইন্টু cot থিটা মানে কত হয়, 1 হয়। দেখো এর পরের লাইন আমরা কি করব, 2 প্লাস, এখানে যদি ফর্মুলাটা লাগাই tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ফর্মুলা প্রয়োগ করা হয়, তাহলে আমরা পাবো tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 2 tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু, দেখো এই tan থিটা ইন্টু cot থিটা মানে কত, 1। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি 2 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 2, কারণ 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। নেক্সট লাইন দেখো আমরা লিখবো এই 2 আর এই 2 যোগ করলে হবে 4, আর নেক্সট লাইন আমরা লিখবো 4 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার, তাহলে ইকুয়াল টু 4 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার। তাহলে আমরা এখন যে রাশিটা পেলাম সেটা হচ্ছে কি 4 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার। এই যে tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার, এটা হচ্ছে একটা পজিটিভ রাশি, কারণ আমরা জানি কোনো রাশির স্কয়ার থাকলে সেটা সবসময় ধনাত্মক রাশি। তাহলে এর মান কি হতে পারে, এর মান হতে পারে 0। কখন 0 হবে, যদি tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 0 হয় তবে রাশিটার মান 0 হবে, অন্যথায় এটা হবে একটা ধনাত্মক মানে পজিটিভ সংখ্যা। তাহলে 4-এর সাথে যদি কোনো ধনাত্মক সংখ্যা যোগ হয় তাহলে সেটা কি হবে, তার মান অবশ্যই 4-এর থেকে বড় হয়ে যাবে, এবং যদি 4-এর সাথে যদি 0 যোগ হয় তাহলে সেটা 4ই থাকবে। তাহলে এই রাশিটার মান সবসময় 4 হবে। কখন 4 হবে, যদি tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার এর মান 0 হয়, আর না হলে এই 4 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার এই রাশিটার মান 4-এর থেকে বড় হবে যখন এটা শূন্য বাদে অন্য কোনো ধনাত্মক সংখ্যা হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে এই রাশিটির মান হবে গ্রেটার ইকুয়াল টু 4, অর্থাৎ 4 হবে বা 4-এর থেকে বড় হবে। নেক্সট লাইনে আমরা লিখছি, দেখো দিস ইমপ্লাইজ, আমরা লিখতে পারবো 4 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার। এটা আমরা কোথা থেকে পেয়েছি, এটা আমরা এই যে অঙ্কটা দেওয়া ছিল প্রথমে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা থেকেই পেয়েছি, কারণ sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা থেকেই আমরা এটা এনেছি। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি, এটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দিস ইমপ্লাইজ sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 4। তাহলে দেখো sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই রাশিটার মান হয় 4 হবে, নাহলে 4 থেকে বড় হবে। তাহলে এই রাশিটার মান হয় 4, নাহলে 4 থেকে বড়। তাহলে রাশিটার ক্ষুদ্রতম মান কত, না রাশিটার ক্ষুদ্রতম মান হচ্ছে 4। অতএব sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর ক্ষুদ্রতম মান 4। তাহলে অ্যান্সার কোনটি হবে, দেখো তাহলে অ্যান্সার হবে ডি। তাহলে আমরা লিখব অ্যান্সার ডি 4। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পারলে।